আচ্ছা, আপনি তো বলছেন, কিন্তু শুভেন্দু অধিকারী তো বলছেন উনি ৫ বছরে নন্দীগ্রামের বিধায়ক হিসাবে, হিন্দুদের বিধায়ক হিসাবে যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছে। তার প্রভাব ২০২৬ ভোটে পড়বে এবং আবার উনি জিতবেন। না, আসলে শুভেন্দু অধিকারীর কথার কোনো উত্তর আপনি ঠিকঠাক দিতে পারবেন না। দেখবেন ভিডিও ক্লিপিংস দেখলে দেখবেন শুভেন্দু অধিকারী একদিন বলেছেন মোদি হাঁটাও দেশ বাঁচাও। সেই মোদির এখন পা ধরে নিয়ে উনি বিজেপি করছেন। এখন যে মমতা ব্যানার্জির পা ধরে বসেছিলেন এখন বিজেপিতে গিয়ে সেই মমতা ব্যানার্জিকে গালাগাল করছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক এই যে দ্বিচারিতা, এজন্য ওনাদেরকে মানুষ বিশ্বাস বা ভরসা করতে পারে। উনি যা ঘটিয়ে ফেলেছেন, কারণ ওনারই কথা অনুযায়ী তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, ওনার কথা অনুযায়ী ভাইপো অমুক দিন জেলে যাবে, এবার বোমা ফাটবে। ছেলে মানুষই কিছু কথা রাজনীতিতে উনি উপস্থাপন করতে চাইছেন কর্মীদেরকে উজ্জীবিত করবার জন্য। অন্য কোনো কথা আপনি শুভেন্দু অধিকারীর মুখে পাবেন না। কাজের কি হলো, শিল্পের কি হলো, বিনিয়োগের কি হলো, কৃষকদের সমস্যার কথা, ক্ষেত মজুরদের সমস্যার কথা, গরিব মানুষের সমস্যার কথা, ঔষধের দাম বাড়ছে তার সমস্যার কথা, এই কথাগুলো ওনাদের মুখে পাবেন না। উনি আসলে রাজনীতিটাকে নিজের স্বার্থে ব্যবহার করতে গেলে যেভাবে যা বলতে হয় ওটাই উনি বলতে চান। এর বাইরে ওনার কাছ থেকে উনি পাবেন না। নন্দীগ্রামের মানুষ দেখছেন, নন্দীগ্রামের মানুষ অত্যন্ত সচেতন। নন্দীগ্রামের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমার বিশ্বাস, যারা ধর্ম নিয়ে জাতপাত নিয়ে রাজনীতি করে ভাগ করে দিতে চাইছে। স্বাধীনতার পর এরকম কোন বিরোধী দলনেতাকে পশ্চিমবাংলা দেখেনি যে বলতেন একটা নির্দিষ্ট জাতের বিধায়ক উনি। এটা কখনো পশ্চিমবাংলায় ঘটেনি। স্বাধীনতার পর পশ্চিমবাংলার মাটিতে এরকম কোন বিরোধী দলনেতাকে দেখা যায়নি যে টিভির পর্দাতে দেখলাম যে প্রকাশ্যে টাকার বান্ডিল হাতে নিতে, আবার সেটা পরবর্তীকালে বলছে যে ওই টাকাটা নেওয়া ছাড়া আর আমার প্রমাণিত কোনো দুর্নীতি নেই, অপ্রমাণিত অনেক দুর্নীতি আছে। এরকম কথাবার্তা একটা বিরোধী দলনেতা তার মুখে মানায় না। আমরা যে যেটুকু বুঝি রাজনীতির পরিস্থিতিতে, আমাদের বয়স অল্প, একটা বিরোধী দলনেতার মুখের যা ভাষা, তার যা কথাবার্তা, তিনি সংবিধানে হাত রেখে শপথ গ্রহণ করেছেন ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, তারপরে ওনার মুখের ভাষা, মুখের কথা, এগুলো একজন বিরোধী দলনেতার পক্ষে সঠিক নয়। সেটা উনি সময়ের যোগ্য জবাব পাবেন। কালের নিয়মে উনি জানেন, উনি যা করেছেন ওনার ইতিহাস উনি জানেন, আর ইতিহাস কখনো কাউকে ক্ষমা করেন। ওনার এটা বোঝা উচিত, উনি অনেক পোড় খাওয়া রাজনীতিবিদ, উনি অবশ্যই জানেন, এইটুকু সচেতনতা ওনার থাকা উচিত। এবং এই যে রাজনীতিতে এই যে কথাবার্তা, এগুলো কখনো সুষ্ঠু রাজনীতির সংস্কৃতির পরিচয় নয়। এই হলদিয়াতে আপনাদের সিটু সম্মেলন হলো। হলদিয়াতে আগেও আমরা দেখেছি বিভিন্ন সমবায় সমিতি নির্বাচনে আপনারা জয়লাভ করেছেন। হলদিয়াতে বিজেপির এমএলএ তৃণমূলে যোগদান করলো। বিজেপির মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের মধ্যেও খাওয়াখাই চলছে ওখানে, যতটা খবর রয়েছে। আচ্ছা, এই পজিশনে আপনারা হলদিয়াকে নিয়ে কি ভাবছেন ২০২৬ নির্বাচনে? না, নির্বাচন 26-এর তার প্রস্তুতি পরিকল্পনা হবে, এবং 26-এ সেই নির্বাচনের আগে হলদি নদী দিয়ে অনেক জল গড়িয়ে যাবে। কিন্তু বিষয়টা যেটা আপনি বলছেন সেটা হচ্ছে গোটা হলদিয়াটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে। আমি এর আগেও বলেছি যে হলদিয়াকে আমরা ছোট থেকে প্রাণচঞ্চল শিল্প নগরী হিসেবে দেখেছি। সকাল হলে বাপ কাকাদের সাইকেলের মিছিল করে হলুদ টুপি মাথায় দিয়ে টিফিন ক্যারিয়ার নিয়ে কারখানার গেটে যেত, যেখানে হলদিয়াতে শ্রমিকের এতটা চাহিদা ছিল যে হলদিয়ার শ্রমিক যোগান দিতে পারতো না, বাইরে থেকে শ্রমিক কাজ করতে আসতো। সেই হলদিয়াতে আজকে হলদিয়া থেকে ছেলে মেয়েদেরকে কাকে চলে যেতে হচ্ছে কেরালা, কাকে চলে যেতে হচ্ছে মুম্বাই, কাকে চলে যেতে হচ্ছে দিল্লি, কাকে তামিলনাড়ু পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যেতে হচ্ছে। এটা কিন্তু হলদিয়ার মানুষ দেখছে। হলদিয়াতে উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষ, যারা ভিটে মাটি দিয়েছেন এই হলদিয়াটাকে গড়ে তোলবার জন্য, তারা কাজ পাচ্ছে না। তৃণমূল বিজেপি উভয়ই বাইরে থেকে লোক এনে কাজে ঢুকাচ্ছে, যার ফলে কারণ কি না, এদের কাছ থেকে টাকা নিতে পারবে না হলদিয়ায় লোককে যদি কাজে লাগায়, তাই বাইরে থেকে লোক আনছে, তাদেরকে টাকা নিয়ে ঢোকাচ্ছে। এটা হলদিয়ার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলেপুলেরা যারা বঞ্চিত হচ্ছে তারা দেখছে। আর সর্বোপরি হলদিয়াতে যেহেতু শিল্পের সেই আনাগোনাটা, অর্থাৎ শিল্প কলকারখানা নেই, বিনিয়োগ আসছে না, যার ফলে কি হচ্ছে, এই শিল্পের উপর নির্ভরশীল করে সহযোগী জীবনযাপনটা যারা করতো, ধরুন ছোট দোকানদার, ব্যবসায়ী, একটা মশলা মুড়ির দোকান বলুন, একটা হোটেল বলুন, বা বাড়ি মালিকরা যারা এটার উপর নির্ভর করে তারা দুটো ভাড়া পেত,
কার একটু দোকানে কেনা বেচা হতো, সেটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। যার ফলে সব দিক থেকে যদি দেখেন তাহলে হলদিয়াটা শুকিয়ে যাচ্ছে। আর তার প্রতিফলন যেখানে যেখানে একটু সুযোগ পাচ্ছে মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে, সেখানে কিন্তু মানুষ বামপন্থীদের পাশে দাঁড়াচ্ছে। সেটা কোনো সমবায় নির্বাচন হতে পারে, সেটা হলদিয়া বন্দরের কোনো কনজিউমার কোঅপারেটিভের নির্বাচন হতে পারে, ক্রেডিট সোসাইটির নির্বাচন হতে পারে, কিংবা হচ্ছে ডগ ইনস্টিটিউটের নির্বাচন হতে পারে। যেখানে যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষ সুযোগ পাচ্ছে, শ্রমিকরা কিন্তু লাল ঝান্ডার পাশে দাঁড়াচ্ছে, সিআইটির পাশে দাঁড়াচ্ছে। সেখান থেকে আমাদের একটা সম্ভাবনা আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি। কারণ হলদিয়া বারে বারে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, শোষিত বঞ্চিত মানুষ ঐক্যবদ্ধ হয়ে শোষকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এটা হলদিয়ার ঐতিহ্য। অতএব সেই ঐতিহ্যটাকে বজায় রেখেই আমরা সামনের দিকে এগোচ্ছি। আচ্ছা, নন্দীগ্রামে আমরা দেখেছিলাম 2021 সালে আপনারা কার্যত ভরাডুবি হয়েছিলেন। মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়েছিলেন তৃতীয় পজিশন, উনি তৃতীয় স্থানে উনি ছিলেন, শুভেন্দু অধিকারী জিতেছেন। এবারে 2026কে সামনে রেখে নন্দীগ্রামের মানুষকে কি বার্তা দেবেন? সিপিআইএম এলে বা সিপিএম এর বিধায়ক এলে আবার কল কারখানা তৈরি হবে নন্দীগ্রামে? না, এটা হচ্ছে নন্দীগ্রামের একটা ভিন্ন প্রেক্ষাপট। নন্দীগ্রামকে ঘিরে একটা ব্লু প্রিন্ট যা তৈরি হয়েছিল, সেটাতে সেদিন বামপন্থীদের মানে আমাদের বামপন্থীদের বিরুদ্ধে অতি বাম এবং দক্ষিণপন্থী সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়েছিল। শুধু নয়, এটা মনে রাখতে হবে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি একটা ছিল, যারা বামপন্থীদেরকে ধ্বংস করার কাজে নন্দীগ্রামকে ব্যবহার করেছিল। আস্তে আস্তে মানুষ এটা বুঝতে পারছে। সেদিন বামপন্থীদের ভাবনা পরিকল্পনা যে কৃষির ভিতের ওপর দাঁড়িয়ে শিল্প তৈরি করা, পশ্চিমবাংলা কৃষিতে এগিয়েছে, শিল্পতে এগোতে হবে, ভাবনা চিন্তাটা এই কারণে ছিল আইটিআই পাস করা, পলিটেকনিক করা, ডিপ্লোমা করা, এমটেক করা, বিটেক করা, হাজার হাজার ছেলে মেয়ে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে তাদের কাজ নিতে হবে। লক্ষ্যটা পরিষ্কার, এই লক্ষ্যের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। অতএব এই লক্ষ্যে যদি বামপন্থীরা এগোয়, তাহলে এই যে সাম্রাজ্যবাদী শক্তি বা এই যে দক্ষিণপন্থী শক্তি, তারা বুঝেছিল যে 34 বছর নয়, এই ভাবনাটা যদি বামপন্থীরা বাস্তবায়িত করে তাহলে আগামী 50 বছরে এদেরকে সরানো যাবে না। তাই নন্দীগ্রামকে লক্ষ্য রেখেই মূল লক্ষ্যটা মানে নন্দীগ্রামকে উপলক্ষ করে মূল বামপন্থীদেরকে সরাতে হবে, সেই লক্ষ্যটাকে কার্যকারী করেছে। সেটা আস্তে আস্তে তো বুঝলেন, এখন তো ঘুঘুধান দুপক্ষ যারা একসঙ্গে ছিল সেদিন, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী, যখন দুদিক হয়ে গেছে সেখান থেকে তো বুঝতে পারছেন। মমতা ব্যানার্জি বলছেন সেদিন পিতা পুত্র এখানে চটি পরা পুলিশ পাঠিয়েছিল, সেদিন কি কি হয়েছিল বলছেন। আবার অপর দিকে পিতা পুত্রের কেউ কেউ বলছে যে উনি সেখানে অনশন কিভাবে করেছিলেন। এ তো নানাবিধ একে অপরের কাটা ছোড়াছুড়ি থেকে বুঝে গেছে নন্দীগ্রামের মানুষ যে কারা কিভাবে নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে নন্দীগ্রামকে ব্যবহার করেছে। আমরা আগেও বলেছি, এখনো পর্যন্ত বলছি, বামপন্থীরা একটা সৎ মনোভাব নিয়ে নন্দীগ্রামে একটা অগ্রগতির লক্ষ্যে বেকার যুবকদের মুখের দিকে তাকিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে ওখানে কৃষির ভিত্তির উপর দাঁড়িয়ে একটা শিল্প তৈরি হবে। আমার জেলার ছেলে মেয়ে, আমার রাজ্যের ছেলে মেয়েকে যাতে বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে না হয়, সেইটুকু চেয়েছিল বামফ্রন্ট সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। কারণ উনি বুঝেছিলেন আজকে আমরা যা দেখছি পরিযায়ী শ্রমিক হিসেবে ছেলে মেয়েগুলো বাইরে যাচ্ছে, তারা লাশ হয়ে ফিরছে। কাজ চাইতে গিয়ে বাংলার মাটিতে মজদুর মিদ্যা থেকে শুরু করে একের পর এক ছেলেপুলে যারা লাশ হয়ে যাচ্ছে, এই পরিস্থিতিটা অনেক আগে বুদ্ধদেব ভট্টাচার্যরা বুঝেছিলেন বলেই শিল্পায়নের গতিটা লক্ষ্য করছে। কিন্তু শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জিরা এইটাকে ব্যবহার করে নিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করেছে। কিন্তু বাপ তো বাপকে ছাড়ে না। আজকে সেটা নন্দীগ্রামের মানুষের সামনে পরিষ্কার হচ্ছে। নন্দীগ্রামের মানুষের দায়িত্ব কোন পথে যাবে? নন্দীগ্রামে মন্দির মসজিদ তৈরি হবে, না নতুন কারখানা হবে, স্কুল কলেজ তৈরি হবে, রাস্তাঘাট তৈরি হবে, হসপিটাল তৈরি হবে, নাকি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এই জাতের নামে ধর্মের নামে ভাগ করে একে অপরের সঙ্গে দাঙ্গা যারা বাজিয়ে দিতে চাইছে সেই পথে যাবে? সিদ্ধান্ত নন্দীগ্রামের মানুষকে গ্রহণ করতে হবে। বামপন্থীরা সৎ উদ্দেশ্য নিয়ে নন্দীগ্রামের মানুষকে গোটা পৃথিবীর মানচিত্রে একটা জায়গায় দাঁড় করানোর জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছিল, যে পরিকল্পনাটা শুধু নন্দীগ্রাম নয়, শুধু পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যটা উপকৃত হতো। সেটাকে যারা ধ্বংস করেছে তাদেরকে নন্দীগ্রামের মানুষ চিনেছে। বাদ বাকি বামপন্থীদের বিগত দিনের অভিজ্ঞতা থেকে ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন কোন পথে এগোবে।